আসসালামু আলাইকুম। ঢাকা থেকে যশোর যাচ্ছি চিত্রা এক্সপ্রেসে। খুলনার গতির দানব চিত্রা এক্সপ্রেস। চিত্রা এক্সপ্রেস হয়ে আমরা যমুনা সেতু হয়ে হার্ডিং ব্রিজ হয়ে আমরা যশোর পৌঁছাবো। এখন আমরা ট্রেনের ভিতরে আছি। ট্রাভেলিংয়ের জন্য আমাদের দেশে আমার কাছে মনে হয় যে বেস্ট হচ্ছে ট্রেন জার্নি। আর ট্রেন জার্নিটা হচ্ছে বিশেষ করে সামার সিজনে ট্রেনের এই বাইরের যে দৃশ্যগুলো থাকে, বিশেষ করে আপনি যদি ট্রেনের যে ডোর থাকে সেখানে যদি বসে থাকা হয়, তাহলে আপনার কখনো মনে হবে না যে আপনি মানে সামারে আছেন, মানে আপনার গরম লাগতেছে, প্রচণ্ড বাতাস থাকে। বাট আপনি যখন ট্রেনের ভিতরে বগিতে যখন আসা হয় তখন কিন্তু অনেক খারাপ লাগে। সো সামারের এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর যারা হচ্ছে ট্রেনের ছাদের উপরে ভ্রমণ করে থাকে, বিশেষ করে ঈদের সময়, তাদের যে ফিলিংটা এটা আসলে অসাধারণ আমার কাছে যেটা মনে হয়। মানে সামান্য যদি আমরা ট্রেনের ওই দরজার কাছে যখন থাকি, অনেক সময় হয় কি ওইটা নিয়ে একটু হুড়োহুড়ি হয়ে যায়, মানে সবাই ওইখানে থাকতে চায়। এখন যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে আসলে আমি জায়গাই পাচ্ছিলাম না। আমি এখন পর্যন্ত কয়েকবার গিয়েছি, কিন্তু ওইখানে দেখি সবাই বসে আছে। এখন ওখানে গিয়ে দাঁড়াতে হবে, তারপর আস্তে আস্তে ওখানে বসতে হবে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা যমুনাতে চলে যাব, অর্থাৎ যমুনা সেতুতে আমরা উঠব। তো আমরা ফাইনালি চলে আসছি। অ্যান্ড আমরা সবাই জানি যে যমুনা সেতুর উপরে বর্তমান যে রেল সেতু আছে এটা কিন্তু ভবিষ্যতে অকার্যকর হয়ে যাবে, এটা থাকবে না। থাকবে কিন্তু এখানে চলাচল থাকবে না। আর তার জন্য হচ্ছে, অর্থাৎ যমুনা সেতুর উপরে প্রেশারটা অনেক বেশি পড়ে যায়। এই জন্য কিন্তু এই দেখতে পাচ্ছেন কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। বঙ্গবন্ধু রেল সেতু হবে মেবি এই নামটা, বা নামটা অলরেডি হয়ে গেছে। তো এটার কাজ অলমোস্ট কমপ্লিট। এখন আমার মনে হয় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এটা হয়তো এই বছরের শেষের দিকে অথবা সামনের বছরে হয়তো মাঝামাঝিতে আমার মনে হয় এটা উদ্বোধন হয়ে যাবে। সো এটা যদি হয়ে যায় তাহলে আমাদের উত্তরবঙ্গ প্লাস দক্ষিণবঙ্গের জন্য আরও একটা সুযোগ হবে। যমুনার দুই পারে কিন্তু ভালো একটা সময় কিন্তু ওয়েটিং পিরিয়ড থাকে। তার মানে হচ্ছে টাঙ্গাইলের এই পাশে আর একটা হচ্ছে সিরাজগঞ্জের ওপাশে। যারা আপনারা ট্রেনে যাওয়া আসা করেন তারা ভালো করে জানেন এখানে অনেক সময় আমাদের 20 মিনিট 30 মিনিট অনেক সময় লেগে যায় আসলে। কারণ এখানে যদি আপনার ট্রেন ক্রসিং থাকে, এই বিষয়গুলো থাকে। তো যখন হচ্ছে এই আমাদের ট্রেন লাইনটা ক্লিয়ার হয়ে যাবে, এটা যখন উদ্বোধন হয়ে যাবে, চালু হবে, তখন কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কিন্তু এইখানে ট্রেন নন স্টপ কিন্তু চলতে পারবে। ঠিক পদ্মা সেতুতে হচ্ছে যেভাবে আসলে এখন ট্রেনের যে সুযোগটা হয়েছে যাওয়া আসার, ঠিক তেমনই হচ্ছে এখানে সুযোগটা হবে। আর এই ট্রেন লাইনটা আসলে 2 লেন কি 1 লেন এটা আমি আসলে সঠিক জানি না। তো এটা আমার মনে হয় 2 লেন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যে 2 লেন হয়, কারণ 2 লেন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ 2 লেন হলেই কিন্তু সবথেকে বেশি ভালো হবে। ট্রেন জার্নিতে সুবিধা হচ্ছে আপনি এখানে শহর, গ্রাম, নদী, বিল সব কিছু আপনি দেখতে পারবেন, এবং অনেক কিছু আপনি দেখবেন যেগুলো আপনি দেখে অবাক হবেন। এই যে নদীটা, যমুনা নদী আপনি দেখতে পাচ্ছেন, এখানে পুরোটা চর হয়ে গেছে। আমার মনে হয় এখন আরও বেশি চর হয়ে গেছে। আপনি যত দেখবেন শুধু দেখবেন যে এখানে চর, ওখানে চর। এর কারণগুলো হচ্ছে আমাদের নদীর আসলে যে প্রবাহ, অর্থাৎ নদীতে যে পরিমাণ আমাদের পানি থাকার কথা, যে পরিমাণ প্রবাহ থাকার কথা, এটা কিন্তু নাই। আর এটা না থাকার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে, যেটা আপনারা বছরের পর বছর বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে থাকেন। যে আমরা হচ্ছে বাংলাদেশ এমন একটা ভৌগোলিক মানচিত্রে আমাদের অবস্থান, যেখানে আমাদের এই নদীগুলোর উৎপত্তি কিন্তু আসলে আমাদের দেশে না। এটা অনেকটাই হচ্ছে আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে আমাদের উৎপত্তি। তো সেখান থেকে যদি যে বাঁধের যে সিস্টেমগুলো আছে সেইগুলো থাকার কারণে মানে আমাদের দেশের নদীগুলো শেষ হয়ে যাচ্ছে। আপনি যখন ট্রেন জার্নি করবেন আপনি দেখবেন যে অনেক ব্রিজ আছে, কিন্তু সেই নদী মানে পুরা ওখানে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, মানে ওখানে সব নদী শেষ। তো আপনি যখন পদ্মা হয়ে যাবেন দেখতে পাবেন, যমুনা হয়ে আসলে তো যমুনার অবস্থা দেখতে পারবেন, যমুনা নদীর অবস্থা খুবই খারাপ, মানে চর উঠে সবই শেষ, এখানে জানি না আর কত কী হবে। তারপরে যখন আপনি হার্ডিং ব্রিজে আসবেন তখন দেখবেন যে পদ্মার সেই করুণ অবস্থা, যেখানে যে পিলারগুলো ছিল হার্ডিং ব্রিজের অনেকটাই হচ্ছে এখন চরের ভিতরে থাকে। আমাদের দেশে
এপ্রিল মাসে মানে 42 ডিগ্রি সেলসিয়াস মানে ওভার করে ফেলছে তাপমাত্রা। এটা কিন্তু অনেক বড় একটা অ্যালার্মিং একটা বিষয়। এটা আমরা আসলে এখনও বুঝছি না। তো এখনও আমাদের হাতে সময় আছে, যে সময়ে আমরা আসলে আমাদের বনায়ন মানে গাছ এটা আমরা বেশি করে করতে পারি। প্লাস আমাদের যে নদী এবং আমাদের গ্রামে একটা সময় মানে এখন গ্রামে আপনি পুকুর দেখতে পাবেন না, মানে যেটা পুষ্করণী বলে পন্ড পুকুর, এটা কিন্তু দেখতে পাবেন না। একটা পরিবারের মানে একটা বাড়িতে যদি একটা পুকুর থাকে এবং সেই পুকুরের যে পানি, এই পানিটা কিন্তু যদি আপনার ওই মানে পরিবেশটাকে কিন্তু সে ঠান্ডা রাখে আশেপাশে, এটা আপনারা সবাই জানেন। সো আমাদের নিজের পুকুরটাই নাই। সে একটা পুকুর, আমাদের দুইটা পুকুর ছিল কিন্তু সেখানে পুকুর নাই। এখন এইগুলোর কারণে আপনারা দেখতে পাবেন যে একটু বৃষ্টি হলেই যেখানে সেখানে পানি জমে থাকে, কারণ পানিটা যে ধরে রাখার যে জায়গাগুলো ছিল সেগুলো আমরা ভরাট করে সেখানে আমাদের বসতবাড়ি মার্কেট অনেক কিছু করে ফেলতেছি। তো এই হচ্ছে এক অ্যানাদার কারণ। এবং আমরা যে পরিমাণ হচ্ছে গাছ আমরা কাটি, কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা মানে গাছ কিন্তু রোপণ করি নাই। এটা করি নাই, আমরা কাটি শুধু, মানে বাপ দাদারা গাছ করছে এগুলো আমরা কেটে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, হ্যাঁ, এই বিষয়গুলোর উপরেই সবাই আছে। এটা দেখবেন সবাই ম্যাক্সিমামই এই অবস্থায় আছে। তো আমরা যদি এখন গাছ না করি তাহলে ভবিষ্যতে কি হবে? মানে এখন ছেলে মেয়ে তারপরে নাতিপুতি এরা তো আসলে মানে কি দেখবে? এরা তো মনে করেন যে মানে সাথে এসির ব্যাগ নিয়ে চলতে হবে সাথে, এমন অবস্থা হয়ে যাবে ভবিষ্যতে আর কি। সো আমরা আসলে বাসার আশেপাশে পেয়ারা গাছ লাগাই, এটা লাগাতে পারি, কিন্তু এমন কিছু গাছ লাগানো উচিত যে গাছগুলো আসলে অনেক বড় হবে, তারা অনেক বেশি দিন থাকবে আসলে। তো এই বিষয়গুলো আমাদেরকে যদি এখন যদি আমরা না করি তাহলে ওই সাথে পাখা ফ্যান এগুলো নিয়ে আসলে ঘুরে কোনো লাভ হবে না আলটিমেটলি। তো আপনার সাথে কথা বলতে বলতে আমি প্রায় যশোরের কাছাকাছি চলে আসছি। হয়তো আর কিছুক্ষণ বাদেই হচ্ছে স্টেশনে নামবো। তো এরপরে বাসায় যাব, দেখি বাসায় গিয়ে আপনার সাথে কি ব্লগ করতে পারি। পাতাবাহারি গাছ, এই গাছটা আমি লাগাইছিলাম যখন অনেক ছোট ছিলাম, তখন 2-3-তে পড়তাম মনে হয়। তো এবার বৃষ্টির সময় হচ্ছে এটা কলপ করবে এই গাছের ডালগুলো আর কি। এই সিস্টেম আছে, বৃষ্টির সময় এখান থেকে নখ দিয়ে যদি এরকম করা হয়, ছিলে দেওয়া হয় এখান থেকে, তাহলে এটার হচ্ছে বের হবে, শিকড় বের হবে। যেটা আমি নিয়ে আসছিলাম বড় ফুফুদের বাসা থেকে অনেক আগে। বাসার ভিতরে আসলে প্রচণ্ড গরম, তাই ভাবলাম যে মানে বিকালবেলা পড়ন্ত বিকালে একটু হাঁটাহাঁটি করব, একটু গ্রামের রাস্তার দিকে যাব। তো যাওয়ার পরে তো আরও বিপদ, মানে চারিদিকে হচ্ছে ধান। তো ধান ক্ষেতের পাশে যারা আপনারা হাঁটাহাঁটি করেন বা যারা হচ্ছে যান তারা অবশ্যই জানেন। তো যারা শহরে থাকে তারা আসলে এটা বুঝবে না, গ্রামে যারা থাকে তারা এটা বুঝবে। ধান ক্ষেতের একটা গরম আছে, এটা যারা আপনারা ধান খেতে যাবেন তারা বুঝতে পারবেন। নর্মালি আপনি মনে করবেন যে একটু ধান খেতে হাঁটাহাঁটি করে আসি, কিন্তু আপনার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। প্রচণ্ড গরম, ধান খেতের আল দিয়ে যাবেন আপনি, আপনার শরীরটা পুরো ঘেমে যাবে, মানে অন্যরকম একটা গরম থাকে আসলে। তো এখানে আসার পর মানে দুপাশে ধান ক্ষেত, তো মানে কোথাও একটু বসবো ভাবছি, তো বসার কোনো অবস্থা নাই। কিন্তু মানে মৃদু হালকা বাতাস আছে, আর যেহেতু এখন সানসেট, সূর্য মামা চলে গেছে। তো সূর্য মামাটা চলে যাওয়ার আগে যদি আসতাম তাহলে আপনাদের সানসেটটা দেখাতে পারতাম। অসম্ভব সুন্দর লাগে আসলে। আর এখানে আসলে ধান প্লাস সবজি সব কিছুই আছে, কিন্তু এই সিজনে একটু ধানের চাষটা বেশি থাকে। শীতের সময় হচ্ছে আপনার সবজির চাষটা অনেক থাকবে। তো এখানে রাস্তা একটা সময় এখানে মাটির রাস্তা ছিল, কাঁচা রাস্তা ছিল, কিন্তু এটা এখন পাকা রাস্তা হয়ে গেছে। আর যেদিকে যাবেন দেখবেন শুধু মানে ধান আর ধান। আর এখানে একটা জায়গা আছে বসার, আমরা দেখি বসতে পারি কিনা এখানে। এই যে সামনে একটা জায়গা আছে, এখানে পুল আছে, তো এখানে বসে আছি। তো বসে থেকে আসলে দুপাশে যে ধানের যে মানে তাপ, এটা মনে করেন যে শরীরটা আরও ঘেমে যাচ্ছে। তো ফাইনালি এখান থেকে পারলাম না বসে থাকতে, ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি এখান থেকে। এত সুন্দর লাগতো দেখতে।
ফাইনালি এখন বাসার দিকে চলে যাচ্ছি। বাম পাশে এটা একটা পটলের ক্ষেত। এখানে অনেক সবজি আছে, ভিতরের দিকে আছে, কিন্তু যেতে পারলাম না। খেজুর গাছ, কিন্তু খেজুর গাছে খেজুর হয় নাই। তো আমরা এখন বাসার দিকে চলে যাই, কারণ মানে সন্ধ্যা নেমে গেছে। আর যেহেতু মানে গরম লাগতেছে, আসলে আরাম পাচ্ছি না। মনে হচ্ছে শীতের সময়টা সব থেকে বেস্ট।